দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। টানা বৃষ্টিতে বেশিরভাগ হাওড়ে ডুবছে পাকা ধান, ফসল ঘরে তোলার চেষ্টায় কৃষক, মিলছে না শ্রমিক। সরকার নির্ধারিত দামে বাজারে মিলছে না এলপি গ্যাস, বাধ্য হয়ে বেশিতে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। কামরুল ও মেননের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন, চিকিৎসার অনুমতি বাতিল। ইরানের ওপর অবরোধ বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেকর্ড। এবারে পুরো আয়োজন। প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জ সহ দেশের অন্তত 5 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক হাওড়ের বেশিরভাগ ফসল। পানি থেকে পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। সুনামগঞ্জের দেখার হাওরে কৃষক বশির মিয়া দুদিন আগে জমির ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিকের অভাবে তা কাটতে পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। ঠান্ডা বাতাস, তাছাড়া পানির কম পানির ধান কাটা যায় না। শ্রমিক বলতেও নাই, মজুরি অনেক বেশি, এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। দাগ আছে, এই দাগটা আমি কাটছি, কাটার পরে আমি শুকাইতে পারছি না ধানটা, সম্পূর্ণ ধানটা আমার নষ্ট হয়ে গেছে। একদিকে অতিবৃষ্টি ও উজানের পানি, অন্যদিকে বজ্রপাতের আতঙ্ক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ফসল ঘরে তোলার সংগ্রাম চলছে সুনামগঞ্জের প্রায় সব হাওরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 4000 হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। রোদ্র দেখা দিছে, যদি আগামী দিন থেকে দিনগুলো ভালো দেয়, ভগবান আল্লাহ দেয়, তাইলে কৃষকের ধান বাঁচবে। 15-20 মান ধান আছে, আরো 3 দিন লাগবে আমাদের এইভাবে রোদ শুকাইতে। নেত্রকোনায় গত কয়েকদিন টানা বৃষ্টিতে বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলে ধান খেতে পানি জমে যায়। এতে ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা। কিশোরগঞ্জে এবছর হাওরে 1,04,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 51% ফসল কাটা হয়েছে। বাকি ফসলের একটি বড় অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক। খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল ও ঝড়ের কারণে অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিতে 2 শতাধিক হেক্টর জমির পাকা ধানের ক্ষতি হয়েছে। এছাড়া সবজি ও ফল বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী 2 দিন ঢাকা ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এতে বন্যা দেখা দিতে পারে। এ সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর। সাগরে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে সিলেট ও মৌলভীবাজার সহ দেশের অন্তত 5 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও 2-1 দিন ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর আপনার মেইনলি বৃষ্টিপাতের প্রবণতাটা হচ্ছে দক্ষিণের দিকে বেশি, উত্তরের দিকে তুলনামূলকভাবে কম। ধান কাটার সময় এখন, আর কৃষকরা মাঠে থাকায় বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বৃষ্টি শুরু হলে ঘরে থাকার পরামর্শ আবহাওয়াবিদের। আসলে এই সময়টা, এই সিজনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে এই সময় বজ্রপাত সবচেয়ে বেশি হয় প্রি মনসুন এবং পোস্ট মনসুনে। এরকম বজ্রমেঘ দেখলেই তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। আর যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় নিরাপদ আশ্রয় যায়, তা হচ্ছে যে উঁচু কোনো জায়গার ঢালুতে, মানে ঢিবির বা এরকম কোনো যেটা উঁচু জায়গার পাশে যেটা একটু সেফ, সেই জায়গাটাতে শুয়ে পড়া। আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে।
দিলশা দ্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও বাজারে ওই মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না। 12 কেজি সিলিন্ডারে 2 থেকে 300 আর 33 কেজি সিলিন্ডারে বেশি গুনতে হচ্ছে প্রায় 1000 টাকা। নিরুপায় হয়ে সেই দামেই সিলিন্ডার কিনছেন সাধারণ ভোক্তারা। ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। সংসদে রুবিন ফারহানা বললেন 1940 টাকার সিলিন্ডার গ্যাস 2200 টাকায় কিনছে সাধারণ মানুষ। আসলে কি তাই নাকি আরো বেশি? আমরা আজকে মাঠ পর্যায়ে গিয়ে দেখব আসল চিত্রটা কি। রাজধানীর মিরপুর 60 ফিট এলাকা। এখানের বেশিরভাগ মানুষই এলপি গ্যাস ব্যবহার করেন। একটি রেস্টুরেন্টে গিয়ে জানতে চাওয়া হলো 33 কেজি সিলিন্ডার কিনতে তাদের কত খরচ পড়েছে। দুইটা আনছি আমরা, আমাদের পড়ছে প্রায় 12,400 টাকার মতো, সামথিং এরকম। একটা বোতল মনে করেন 6,200 করে পড়ছে। যদি প্রতিটি সিলিন্ডারের দাম 6,200 টাকা করে হয়, তাহলে একটির জন্য বেশি গুনতে হচ্ছে 865 টাকা। রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে মেমো নিয়ে এরপর ফোন দেওয়া হলো সিলিন্ডার বিক্রেতাকে। ফোনে বাড়তি দামের কথা জানান এই বিক্রেতা। সিলিন্ডার বিক্রেতার দেয়া ঠিকানায় আমরা হাজির হলাম। ক্যামেরা দেখেই দাম কমে গেল সিলিন্ডারের। 6,200 থেকে হয়ে গেল 5,700 টাকা। সেটিও সরকার নির্ধারিত দাম থেকে 365 টাকা বেশি। কারণ জানতে চাইলে ব্যাংকে কাজের কথা বলে দ্রুত দোকান থেকে বের হয়ে গেলেন সিলিন্ডার বিক্রেতা। দাম হলো কোম্পানির রেট যেটা আছে সেটাই। আমি ব্যাংকে যাব। এই নাম্বারটা আপনার দোকানে আছে? নাই। রাজধানীতে বিভিন্ন খাবারের হোটেল এবং রেস্টুরেন্টে 33 কেজির সিলিন্ডার 1000 টাকার বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এবার দেখব বাসাবাড়িতে ব্যবহৃত 12 কেজি সিলিন্ডার কত দামে নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এরপর আমরা যাই মিরপুর 2 নম্বরে। সেখানকার এক বাসিন্দা জানান তিনিও বেশি দামে সিলিন্ডার কিনছেন বাধ্য হয়ে। এখন আপাতত গ্যাস পাওয়া যাচ্ছে, তবে এটা 2100-র মধ্যে পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবল, কিন্তু 1 মাস আগে এটা ছিল না। সরকারি যে রেট দিছে ওই রেটটা আমিও জানি, কিন্তু আসলে ওরা 2100 করে নেয়। এবার তার কাছ থেকে ভাউচার নিয়ে দোকানদারকে ফোন দিলাম। তিনিও বাড়তি দামের কথা বলেন। নির্ধারিত দাম থেকে 200-300 টাকা বেশি দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। তাই বাড়তি দাম নিয়ন্ত্রণে দ্রুত সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়ে 9 জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আদালত। এদিকে চিকিৎসার ভুল নথি উপস্থাপন করায় কামরুল ইসলামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে প্ররোচনা ও সহায়তার অভিযোগ দায়ের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত 3 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করে আদালত। মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির করানো হয় 2 অভিযুক্ত আসামিকে। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত ভুল নথি আদালতে দাখিল করায় কামরুল ইসলামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ বাতিল করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন,
জেল হাজতে থেকে তিনি কি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কিভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন। তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 22টি, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে আরও 30টি মামলা। এছাড়া 450-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা থাকার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের ব্যারেল এক পর্যায়ে $125 পর্যন্ত উঠে যায়, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI শতকরা 2 ভাগের বেশি বেড়ে ব্যারেল প্রতি $109 পৌঁছয়। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী সহসা স্বাভাবিক হবার সম্ভাবনা কমে আসায় ওয়েস্ট এশিয়া থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় বাধাগ্রস্ত থাকতে পারে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক তেলের বাজারে এই জ্বালানির দাম বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ সত্ত্বেও তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান। ট্র্যাকার সংস্থাগুলোর তথ্য মতে অবরোধের সময় অন্তত 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে এই দেশটি। নজরদারি এড়াতে ইরানের ট্যাঙ্কারগুলো তাদের অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে অন্ধকার পথে চলাচল করছে। আরও জানাচ্ছেন ইশরাত সুমা। টানা 40 দিন হামলা করেও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র, আর তাই 13 এপ্রিল থেকে তেহরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। অর্থাৎ এই অবরোধের ফলে ইরানগামী কোনো জাহাজ বা ইরান থেকে আগত কোনো জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচল করতে পারবে না, এবং সন্দেহভাজন জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আটকে দিচ্ছে। ওয়াশিংটনের মূল লক্ষ্যই ছিল হরমুজ প্রণালীতে ইরানের কার্যক্রম বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে প্রভাবশালী এই দেশটিকে অর্থনৈতিকভাবে একদম ভেঙে ফেলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই নৌ অবরোধের কারণে ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে এবং দেশটি প্রতিদিন লাখ লাখ ডলার হারাচ্ছে। তিনি এও বলেছেন যে অবরোধের কারণে ইরান শীঘ্রই বড় ধরনের সংকটে পড়বে। কিন্তু আসলেই কি তাই? এই অবরোধের কারণে ইরান কি সত্যিই সংকটে পড়েছে? এই অবরোধে আসলে কতদিন ইরান টিকে থাকতে পারবে? মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটি অবরোধে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ উপেক্ষা করেই জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। এই সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার্স জানিয়েছে অবরোধের মধ্যেই 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করেছে ইরান। নতুন করে রপ্তানির জন্য তেহরানের তেল টার্মিনালগুলোতে লোড হচ্ছে আরও 46 লাখ ব্যারেল তেল। আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থাগুলোর দাবি, নজরদারি এড়াতে অনেক ট্যাঙ্কার তাদের ট্রান্সপন্ডার অর্থাৎ অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে অন্ধকার পথে চলাচল করছে। হরমুজ প্রণালীর উত্তর উপকূলে ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে এই কৌশল প্রয়োগ করা ইরানের জন্য বেশ সহজ হচ্ছে। এছাড়া ইরান পুরনো কিংবা অব্যবহৃত ট্যাঙ্কার ব্যবহার করেই তেল পরিবহন করছে। এমনকি মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করে তেলের উৎস গোপন করে তেল রপ্তানি করছে দেশটি। বাণিজ্য ও তথ্য বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য মতে গত 15 থেকে 14 এপ্রিল পর্যন্ত ইরান 5,52 লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে। মার্চ মাসে যুদ্ধের মধ্যেই তেল রপ্তানি থেকে অন্তত $497 কোটি আয় করেছে দেশটি। যুদ্ধের আগে দেশটিতে তেলের দাম ব্যারেল প্রতি $90 বা তার উপর-নিচ করলেও যুদ্ধের সময় কিন্তু দাম বেড়েছে $100 বেশি। ফলে যুদ্ধ শুরুর আগের তুলনায় গত এক মাসে তেল রপ্তানি কম হলেও ইরান কিন্তু 40% বেশি আয় করেছে। মূলত মার্কিন চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের এই তেল সরবরাহ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কার আশঙ্কা কমিয়ে দিয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিরুদ্ধে অবরোধের অংশ হিসেবে তারা এখন পর্যন্ত 30টিরও বেশি জাহাজকে জব্দ করেছে বা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর ট্রাম্পের দাবি, এই নৌ অবরোধের কারণে ইরান আর্থিকভাবে ধসে পড়েছে। নগদ টাকার জন্য হাহাকার করছে তেহরান। তবে শিপিং ডেটা বলছে ভিন্ন কথা। সমুদ্রপথে চাপ প্রয়োগ করে ইরানের জ্বালানি রাজস্বের টুটি চেপে ধরার যে ওয়াশিংটনের চেষ্টা, সেটা মূলত ব্যর্থই হচ্ছে।
জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 3 মাসের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আগামী 16 মে থেকে 27 জুলাই পর্যন্ত বিভাগীয় গণসমাবেশ করার পর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এই জোটটি। বৃহস্পতিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের সভা শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জোটের নেতারা অভিযোগ করেছেন, সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অস্বীকার করেছে এবং প্রায় 70% মানুষের মতামত উপেক্ষা করেছে। দাবি আদায়ে 16 মে রাজশাহী, 11 ও 25 জুলাই রংপুর, 13 জুলাই চট্টগ্রাম, 18 জুলাই বরিশাল এবং 27 জুলাই ময়মনসিংহ বিভাগে সমাবেশ করবে 11 দলীয় জোট। দেশে নারী শিক্ষার প্রসারে স্নাতক ডিগ্রি পর্যায় পর্যন্ত পড়াশোনা অবৈতনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এমন ঘোষণাই দিয়েছেন। নারী সমাজ যাতে দেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব এবং যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তিতে সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে স্বাক্ষর করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন। 14টি উড়োজাহাজের মধ্যে 8টি বোয়িং 787-10 ড্রিম লাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিম লাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম বর্ণ নির্বিশেষেই সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে, এটাই বর্তমান সরকারের নীতি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথাই বলেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই অনুষ্ঠান হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সহ অনেকেই আয়োজনে উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মমতের অনুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার সকালে ছোয়াইংস দান সহ নানা আনুষ্ঠানিকতা শেষে বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পঞ্চশীল এবং অষ্টশীল গ্রহণ করেন দায়কারা। পরে বৌদ্ধ ভিক্ষু শ্রমণ সহ নানা বয়সের নারী পুরুষ বোধি বৃক্ষে চন্দনের জল সিঞ্চন করেন। বিকালে দেশ এবং নিজের মঙ্গল কামনা করে ধর্ম দর্শন ও হাজারো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় বুদ্ধ পূর্ণিমার এই আনুষ্ঠানিকতা। দীর্ঘ 2 মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের 5টি অভয় আশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছের শিকার। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নানা জেলার জেলেরা। অনেকেই ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক কাজ শেষ করেছেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পরিবারগুলোতে স্বস্তি এবং আনন্দের আমেজ বিরাজ করছে। মেঘনা, তেঁতুলিয়া সহ 5টি অভয় আশ্রমে 28 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 2 মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে হাজার হাজার জেলে কর্মহীন হয়ে পড়েন।
রাজধানীর ডেমরায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে ইমু প্যাকেজিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার এক শ্রমিক এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটি পরিচালনার কোনো কাগজপত্রই ছিল না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সেরিব্রাল পালসি বা মস্তিষ্কের আঘাতজনিত অসুখে আক্রান্তদের সম্পর্কে বিদ্যমান কুসংস্কার দূর ও সামাজিক সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষটিকে দেখো। আগামীকাল রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি। পর্যায়ক্রমে দেশের সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমা। জন্মের আগে বা জন্মের সময়ে কিংবা জন্মের পরপরই মস্তিষ্কের আঘাত বা অস্বাভাবিক বিকাশের ফলে তৈরি হওয়া স্নায়বিক অসুখের নাম সেরিব্রাল পালসি, সংক্ষেপে যা সিপি নামে পরিচিত। রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও শিশুর জন্মের পর প্রথম কয়েক বছরের মধ্যে চিকিৎসা পেলে এর উন্নতির সম্ভাবনা থাকে। এমন বাস্তবতায় সিপি আক্রান্ত মানুষদের ঘিরে সমাজে বিদ্যমান কুসংস্কারকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে মানুষটিকে দেখো চলচ্চিত্রের গল্প। মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার সমাজ সচেতনতামূলক এই চলচ্চিত্রটি মুক্তি পাবে দর্শকদের জন্য। বৃহস্পতিবার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে একটা মেসেজই দেওয়া হয়েছে যে প্রতিবন্ধী মানুষ একেবারে অকর্মা ব্যাপারটা না, সে আমাদের অ্যাসেট। প্রতিটা পরিবারের এসে দেখা উচিত, কারণ তাহলে অ্যাওয়ারনেসটা বাড়বে এবং সিপি আক্রান্ত শিশুটিকে আরও যত্নবান ভাবে পরিবার তৈরি করবে। তাকে বিকশিত হবার যদি ওয়ে দেওয়া হয়, তাকে যদি ওয়েটা বলে দেওয়া হয়, তাকে যদি গ্রুমিং করা হয়, সে কিন্তু সেটা পারছে। এই চলচ্চিত্রের মাধ্যমে সিপি আক্রান্ত মানুষ নিয়ে সমাজে বিদ্যমান কুসংস্কার দূর হবে বলে আশা করছেন নির্মাতা। আমরা আজ পর্যন্ত যত ছবি করি না কেন, সেটা কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সত্যের জয়, মিথ্যা পরাজিত হয়। তো এখানে সেই সত্যটাকে পেয়েছি, যে সত্যটাকে ঠিকভাবে এর আগে চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়নি। এই কন্টেন্টটা নিয়ে আমাদের সাবকন্টিনেন্টে কাজ করা হয়নি, যে কারণে এই ছবিটি করার। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির অর্থায়নে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে সমাজের একটু পরিবর্তন আসবে এবং সেরিব্রাল পালসি সহ অন্যান্য প্রতিবন্ধী মানুষ যাতে তারা সম্মানের সহিত এই সমাজে বাস করতে পারে, সেটাই আমরা চাচ্ছি। সিনেমাটিতে খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছেন 3 জন সিপি আক্রান্ত ব্যক্তি। সিপি আক্রান্তদের মধ্যেও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথ ফেরত জরিপের ফলাফল। জরিপ অনুযায়ী এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে 6টি জরিপ সংস্থার মধ্যে 4টিতে এই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অপর 2টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হবার ইঙ্গিত পাওয়া গেছে। এক ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এই বুথ ফেরত জরিপকে সাজানো বলে আখ্যা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করা হবে আগামী 4 মে। প্রস্তুতি শুরু না করলেও নির্ধারিত 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। নির্বাচনের আগে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অ্যাডহক কমিটিতে থাকা সভাপতি তামিম ইকবাল খান। এদিকে অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন 7 আইনজীবী। এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। নিউজিল্যান্ড সিরিজের শুরুতে তামিম জানিয়েছিলেন জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের। তবে বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী 3 মে বোর্ড সভায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সবকিছু মেনটেন করে যেটা যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করব।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পদে বহাল থেকে সভাপতি নির্বাচনে কোনো ধরনের বাধা নেই। তবে গত কয়েকদিন ধরেই তামিমের পদত্যাগ সংক্রান্ত একটি গুঞ্জন উঠেছে। গুঞ্জন ছিল অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে সভাপতি নির্বাচনে অংশ নেবেন তামিম। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। এক প্রশ্নের জবাবে তামিম জানান, দর্শকদের কথা চিন্তা করে পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিরপুর স্টেডিয়ামের ছাউনির উপর সোলার সিস্টেম স্থাপনের কথা ভাবছে বিসিবি। আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ও সেকেন্ড একাদশ গঠনের কথাও জানান বিসিবি সভাপতি। এদিকে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে। 7 জন আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। টানা বৃষ্টিতে বেশিরভাগ হাওড়ে ডুবছে পাকা ধান, ফসল ঘরে তোলার চেষ্টায় কৃষক, মিলছে না শ্রমিক। সরকার নির্ধারিত দামে বাজারে মিলছে না এলপি গ্যাস, বাধ্য হয়ে বেশিতে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। কামরুল ও মেননের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন, চিকিৎসার অনুমতি বাতিল। ইরানের ওপর অবরোধ বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেকর্ড। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত সংবাদের রাতের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।